কথিকা টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলছে বিমল করের অমর সৃষ্টি কিকিরা সমগ্র থেকে নেয়া একটি উপন্যাস, নীল বানরের হাড়। আজ পাঠ করছি চতুর্থ অর্থাৎ শেষ পর্ব। ৮। ৬-৭টা দিন তারাপদদের সঙ্গে কিকিরার দেখা সাক্ষাৎই হলো না। না হওয়ার কারণ মাঝে দুদিন পরপর কলকাতায় সন্ধ্যের গোড়ায় ঝড় বৃষ্টি হয়ে গেল। চৈত্র মাসের কালবৈশাখী। যেভাবে লাফে লাফে গরম পড়ছিল, এক আধ পশলা বৃষ্টির জল না পেলে শহরটার আগুনের রুক্ষচড়া ভাব আর কমত না। বৃষ্টি হয়ে বাঁচিয়ে দিল মানুষগুলোকে। তবু তারাপদরা একদিন এসেছিল কিকিরার কাছে। দেখা পায়নি। তিনি যে কোথায় গিয়েছেন বগলাও বলতে পারল না। 7 দিনের মাথায় দেখা পাওয়া গেল কিকিরার। চন্দন বলল, আপনি কি উধাও হয়ে গিয়েছিলেন? আমরা এসে ফিরে গিয়েছি। বগলাদা বলেনি? কিকিরা মাথা নাড়লেন। বলেছে ঝড় বৃষ্টির 2 দিন বেরোতে পারিনি, তোমরা তার পরে এসেছ। গিয়েছিলেন কোথায়? নন্দবাবুর বাড়ি। ও, কেমন আছেন ভদ্রলোক? পায়ের ব্যথা কমেছে, হাঁটতে পারছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। হাতের প্লাস্টার কাটতে দেরি আছে। কতদিন হলো? 6 সপ্তাহের আগে। নন্দবাবু বললেন আলমারিটা তিনি ফেরত পাঠিয়ে দেবেন। সে কি, কেন? বলছিলেন তার বাড়ির লোক ভয় পেয়ে গিয়েছে। স্ত্রী তো বটেই, ছেলেও বলছে ফেরত দিয়ে দিতে। তারাপদ সন্দেহের গলায় বলল, আবার কিছু হয়েছে নাকি? হ্যাঁ, বাড়িতে ফোন আসতে শুরু করেছে। 2 দিন ফোন এসেছিল, সেই একই গলা, শাসাচ্ছে নন্দবাবুকে। তারাপদ চন্দনের দিকে তাকালো একবার। বোধহয় পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। কিকিরার দিকে মুখ ফেরালো আবার। ঝামেলাটা তবে মিটে যাচ্ছে? কিকিরা মাথার চুল ঘাটতে ঘাটতে বললেন, নন্দবাবু মেটাতে চাইছেন, আমি বললাম এত সহজে মিটিয়ে দেবেন? আর একটু দেখুন না। মানে আলমারিটা ফেরত দেওয়া। 2,500 টাকা ফেরত আসা বড় কথা নয়। ধরে নিলাম আপনি ব্যবসাদার মানুষ, একটা ডিল মনের মতন হলো না, লাভও নয় লোকসানও নয়, ছেড়েই দিলেন। কিন্তু আপনার কি মনে হয় না কি আছে ওই আলমারির মধ্যে, যার জন্যে আপনার কেনা জিনিস জোর করে ভয় দেখিয়ে আপনার কাছ থেকে ফেরত নেবে ওরা? চন্দন বলল ইতস্তত করে, কি বললেন নন্দবাবু? বললেন, না মশাই, আমার আর সাহস হয় না। ছেলে তো একেবারে বেঁকে বসেছে। বলছে জেদ করে বিপদ ডেকে আনার দরকার কি এই বয়সে? নিজের প্রাণ বড় না জেদ? ছেলে ভয় পেয়েছে স্যার। হ্যাঁ, নিরীহ ছেলে। তাছাড়া বাপের ব্যবসা নিয়ে তার মাথা ব্যথা নেই। তা আমি নন্দবাবুকে বললাম, আলমারিটা ফেরত দেওয়ার আগে আপনি একটু চালাকি করুন। চালাকি? আবার যখন ফোন আসবে আপনি বলবেন ওটা আপনি আমাকে বেচে দেবেন বলে আগাম টাকা নিয়েছেন। কথা ছিল মাসখানেক পরে আলমারির খুচখাচ মেরামতি সেরে রং পালিশ করে আমায় ডেলিভারি দেবেন। এখন কথার খেলাপ করে কেমন করে আলমারিটা ফেরত পাঠান? অন্তত আমার সঙ্গে কথা না বলে তা করা সম্ভব নয়। তারাপদ অবাক হয়ে বলল, আপনি স্যার ওই আলমারিটা কিনছেন? কিনছি না, কেনার ভান করছি। ফলস দিচ্ছেন? তাই দিচ্ছি। কিকিরা নির্বিকার গলায় বললেন, আমি নন্দবাবুকে বলেছি আপনার হাতে প্লাস্টার, পা নাড়াতে এখন আর অসুবিধা হয় না। কাল পরশু আপনি রিক্সা চেপে দোকানে আসুন, আমিও থাকব। দোকানে গিয়ে আপনি কর্মচারীদের বলবেন আলমারিটার কাজে হাত লাগাতে। অন্তত সাফসুফ করুক, মেরামতির কোথায় কি আছে খুঁজে বার করুক। আমিও দোকানে গিয়ে হাজির হব। কাস্টমার হিসেবে? চন্দন বলল, আগে গিয়েছি পুরনো বন্ধু হিসেবে। মাইন্ড দ্যাট, আমি সেদিনও আলমারিটা দেখেছি, কর্মচারীরা নিজের চোখে দেখেছে। আমি নন্দবাবুর সঙ্গে কথাও বলছি, আবার আলমারিও দেখছিলাম। এমন তো হতেই পারে ওটা আমার পছন্দ হয়ে গিয়েছিল, পরে আমি কেনার কথা ভেবেছি। চন্দন বলল, আপনি নন্দবাবুর বাড়িতেও গিয়েছেন। দোকানের কর্মচারী শ্রীকুমার এসে আপনাকে খবর দিয়ে গিয়েছে ও বাড়ি যাবার জন্যে। তাতে ব্যাপারটা পোক্তই হয়েছে চাদু। নন্দবাবু হাত পা জখম করে বাড়িতে পড়ে আছেন, আমি তাকে দেখতে গিয়েছি। তার মানে এই নয় যে আমাদের মধ্যে কেনাকাটার কথা আগে হয়নি বা পরে হবে না।
বরং উটকো অ্যাক্সিডেন্টে পড়ে তিনি হয়তো বলতে পারেন আলমারিটা ডেলিভারি দিতে আরও কিছু সময় লাগবে। তারাপদ ধোঁকা খেয়ে প্রায় বোবা হয়েছিল এতক্ষণ। এবার বলল, স্যার, আপনাদের দুজনের মধ্যে আলমারিটা বেচা কেনার কথা হয়েছে, অন্য কেউ জানবে না? দোকানের কর্মচারীরা নয়? না জানতেও পারে। নন্দবাবু আর আমার মধ্যে আড়ালে কোন কথা হচ্ছে কর্মচারীদের জানাবার দরকার কোথায়? তারাপদ চন্দনের মুখের দিকে তাকিয়ে থাকল, যেন বলতে চাইছিল, তুই কিছু বুঝছিস? চন্দন কি যেন ভাবছিল, অন্যমনস্ক। সিগারেট ধরালো, কিকিরার দিকে তাকিয়ে বলল, আপনার উদ্দেশ্য কি? আপনি কি মনে করছেন এইভাবে রাজীবকে আপনি সামনাসামনি দাঁড় করাতে পারবেন? এছাড়া অন্য কোনো চাল আমার মাথায় এলো না। কিকিরা বললেন, রাজীবকে আমরা দেখেছি, কিন্তু সে অন্যভাবে। তার খোঁজ খবর করতে গিয়েছিলাম। নন্দবাবু বললেন, আর আমি মেনে নেব তার কথা। তাই কি হয়? ওরও তো কোনো মতলব থাকতে পারে। রাজীব ব্যাপারটা যদি মন গড়া হয়, যদি দুজনের মধ্যে এমন একটা চুক্তি হয়, রাজীব একদিন দোকানে ঢুকে যাত্রা থিয়েটার করবে, তারপর হুট করে দোকানে আগুন লাগিয়ে দিলাম নিজেরাই, আর আগুনে পুড়ে দোকান ছাই হয়ে ইন্স্যুরেন্সের লাখ 2-3 টাকা হাতে আসবে। বলেন কি স্যার? এসব আকছার হয়। ম্যানেজ করতে পারলে তুমি ধরা পড়বে না তারাবাবু। লাখ 2-2.5 টাকা এলো ইনশিওর থেকে। তারপর ধরো তুমি আর দোকান নিয়ে মাথা ঘামালে না, না ঘামিয়ে জায়গাটা অন্য পার্টিকে বেচে দিলে। ওসব জায়গায় দোকান ঘর পেতে হলে এখন 1050 গুঁজে দিতে হয় হাতে, ব্ল্যাক মানি। নন্দবাবু যে এমন দাও মারতে চাইছেন না, বুঝবো কেমন করে? দোকানের অবস্থা তো টিমটিমে, ছেলের কোনো আগ্রহ নেই দোকানে। এই অবস্থায় কথা শেষ করতে পারলেন না কিকিরা। চন্দন অবাক গলায় বলল, আপনি বলছেন কি? আপনার মাথায় এত রকম প্যাচ করে? অবাক করলেন স্যার, ভেতর ভেতর আপনি অনেক এগিয়েছেন তো। কিকিরা হাসলেন, প্যাচ নয়, প্যাঁচালো গিটের মুখ খোলার চেষ্টা। সবই যদি যদি লেগে যায়। তারাপদ বলল, আচ্ছা, একটা কথা ভেবেছেন? কি? নন্দবাবু চালাকি করে আপনাকে মাঝখানে খাড়া করে দিলেন আপনারই কথা মতন, কিন্তু এমন কি গ্যারান্টি আছে যে রাজীব তা বিশ্বাস করবে? আর যদি বা করে, সে বলতে পারে নন্দবাবু তার কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়েছেন, তা দেখার দরকার নেই তার। সে শুধু চায় আলমারিটা তাদের বাড়িতে ফেরত দিয়ে আসা হোক। কিকিরা মাথা হেলিয়ে বললেন, বলতেই পারে, তবে নন্দবাবু একটু শক্ত হয়ে থাকলে রাজীব সুবিধা করতে পারবে না। যে জিনিস আমায় বিক্রি করব বলে তুমি আগাম টাকা নিয়েছ, আমায় না জানিয়ে কথা না বলে সে জিনিস তুমি অন্য কাউকে দিয়ে দিতে পারো না। আইনে আটকাবে, উকিল দিয়ে মামলা ঠুকে দেব। কার সাধ্য তুমি জিনিস সরাবে? চন্দন চমৎকৃত হয়ে তারিফ করার গলায় বলল, দারুণ, চালটা ভালোই চেলেছেন বলে মনে হচ্ছে। তবে সত্যি তো আপনি টাকা দিয়ে ওটা বুক করেননি? আরে, টাকা দিয়েছি কি দিইনি সেটা আমি আর নন্দবাবু বুঝব। হাতে নাতে না দিলাম, মুখে দিয়েছি। সামান্য অপেক্ষা করে তারাপদ বলল, স্যার, আপনি ভাবছেন এরপর রাজীব আপনার সঙ্গে দেখা করতে চাইবে? আশা করছি, অন্তত যোগাযোগ করতে পারে। বেশ, যোগাযোগ করলেই তো আপনাকে চিনে ফেলবে। আমার উদ্দেশ্য তো সেই রকম। রাজীবকে নন্দবাবু আমার ঠিকানা দিয়ে দেবেন, তবে পুরো নাম দেবেন না, শর্ট করে বলবেন কে রায়। ঠিকানা সঠিক দেবেন। রাজীব নাম ঠিকানা পেয়ে শটান আমার সঙ্গে দেখা করতে আসতে পারে। যদি চায়, নন্দবাবু শ্রীকুমারকে সঙ্গে দিয়ে রাজীবকে আমার কাছে পাঠাতে পারেন। তারাবাবু উঠে পড়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। গরমের তাত খানিকটা কমলেও গুমট কাটছিল না। রুমালে মুখ ঘাড় মুছে নিল তারাপদ। সন্ধে পেরিয়ে রাত হয়ে এলো। তারাপদই হঠাৎ বলল, শেষমেশ তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে আপনি এখন রাজীবের সঙ্গে দেখা হওয়ার ভরসায় রয়েছেন। কিকিরা গলা তুলে বগলাকে ডাকলেন, জল দিয়ে যেতে বললেন তাকে। হঠাৎ হাই তুললেন, ক্লান্তির জন্যেই সম্ভবত। ঘাড়ের আড়ষ্ট ভাবটা কাটাবার জন্যে নাড়াচাড়া করলেন মাথা ঘাড়। বগলা জল এনে দিল। জল খেয়ে আরাম পেলেন, চুরুট ধরালেন। তারপর বললেন, আমার যা যা মনে হয় বলছি, মন দিয়ে শোনো। বিশ্বাস বাড়ির ছোট কর্তা সুবর্ণবাবুর সঙ্গে আমি দেখা করতে পারিনি।
হরেনবাবু আমায় ও বাড়িতে নিয়ে যেতে রাজি হননি। আমি তার কোনো দোষ ধরছি না। সত্যি সত্যি এভাবে হুট করে কাউকে সেখানে নিয়ে যাওয়া যায় না, উচিতও নয়। বুড়ো মানুষটির দুর্দিনে তার কাছে নিয়ে গেলে সেটা হয়তো খারাপ দেখাতো, তবে তাতে আমার লোকসান হয়নি। হরেনবাবুর কাছ থেকে সুবর্ণবাবু সম্পর্কে যা জানার আমি জেনেছি। কি জেনেছেন? ভদ্রলোকের এখন চরম দুরবস্থা। স্থাবর অস্থাবর যেখানে যা আছে বেচে বুঝে দিন কাটাতে হচ্ছে। ওর এমন অবস্থা নেই যে নাতিকে টাকা দেবেন হোটেল খোলার জন্যে। রাজীব হোটেলের ব্যবসায় নেমেছে দীঘায় গিয়ে, এটা তিনি জানেন, কিন্তু তাকে আর্থিকভাবে সাহায্য তিনি করতে পারেননি, করা সম্ভবই নয়। রাজীবের হাতে টাকা এলো কেমন করে? হরেনবাবুর ধারণাই বোধহয় ঠিক। রাজীব নিশ্চয়ই তার বাবার গচ্ছিত কিছু পেয়েছে। মায়ের গয়নাগাটিও বেচে দিতে পারে টাকার জন্যে, না হয় কোথাও থেকে ধার কর্জ করেছে। এছাড়া আর কি বলবো? না হলে বলতে হয় রাজীব টাকা পয়সা ঢালেনি, ওয়ার্কিং পার্টনার হিসেবে কাজ করছে। তা সে যাই হোক, ও নিয়ে মাথা ঘামিয়ে আমাদের লাভ নেই। বেশ, তাহলে আলমারিটাই আসল তারাবাবু। দাদু বেচে দিল, নাতি সেটা বেচতে দেবে না। কেন? আগে কত কী না দাদু বেচে দিয়েছেন। আসবাবপত্র রাজীব ফেরত পাওয়ার জন্যে হন্যে হয়ে উঠেছে? না, কিছুতেই নয়। যদি হতো সুবর্ণবাবু বিনা দ্বিধায় আলমারি বেচতেন না। এ তো এক পাজেল স্যার। একটা কাঠের আলমারি যত পুরনোই হোক, তার সঙ্গে এমন কি মিস্ত্রি জড়িয়ে থাকতে পারে যে তা নিয়ে এত কাণ্ড হবে? কিকিরা চুরুটটা রেখে দিলেন। আগুন নিভে গিয়েছে। গলা পরিষ্কার করলেন, বললেন, না, আমি নন্দবাবুকে বলেছি আপনি আলমারির কাজে হাত লাগান, ভেতর বাইরে দেখুন ভালো করে। যদি কিছু নজরে আসে। কি আসবে? কেমন করে বলবো? ওই আলমারিটায় আমি ওপর থেকে যা দেখেছি, একটা তাকে ড্রয়ার, খোপখাপ আছে। এখন যেমন আলমারিতে লকারের ব্যবস্থা থাকে, তা থাকবে বই কি, সেটা স্বাভাবিক। কিন্তু কিকিরা থেমে গেলেন। চুরুটটা আবার ধরাবার চেষ্টা করে হাল ছেড়ে দিলেন। রদ্দি চুরুট। কিন্তু কি? চন্দন বলল অধৈর্য হয়ে, ওর মধ্যে কোনো সিক্রেট পকেট বা খোপের ব্যবস্থা আছে, যা বাইরে থেকে হাজার খুঁজলেও ধরা মুশকিল। পুরনো কালের আলমারিতে এসব থাকতো, নন্দবাবু জানেন। এখনও থাকে, তবে রেয়ার। ব্যাংক লকার হয়ে যাওয়ার পর বিশেষ বিশেষ দামে জিনিস কাগজপত্র রাখার সুবিধা হয়ে গিয়েছে। ধরো হীরের নেকলেস, নীলার আংটি, চুনির গয়না থেকে কোনো অত্যন্ত জরুরি দলিল দস্তাবেজের কাগজ তো আলগোছে সকলের চোখের সামনে ফেলে রাখা যায় না, লুকিয়েই রাখতে হয়। আপনি বলতে চাইছেন সেরকম কিছু লুকিয়ে রাখা আছে ওই আলমারির লুকোনো কোনো পকেটে, মানে খাপ খোপরে? আমার ধারণা তাই। আর সেটা রাজীবই শুধু জানে, সুবর্ণবাবু জানতেন না, জানেন না। রাজীবের কাছে আলমারিটার দাম নেই, ওই লুকোনো জিনিসটাই আসল, সেটা তার চাই। কিন্তু যতক্ষণ না আলমারিটা ফেরত পাচ্ছে, সে নিশ্চিন্ত হবে কেমন করে? চন্দন আর তারাপদ চুপ। পরস্পরকে দেখল বার কয়েক। তারা কিছুতেই কিছু ভাবতে পারছিল না। 9, নন্দবাবু দোকানে আসছিলেন। নিয়মিত নয়, একদিন আসেন তো পরের দিন বাদ যায়। রিক্সা করেই আসেন। প্লাস্টার করা ভাঙা হাত বুকের কাছে ঝোলানো থাকে। আসেন, বসেন। কর্মচারীরা আলমারি পরিষ্কারের কাজ শুরু করল। নন্দবাবু চোখ রাখেন, আবার মাঝে মাঝে অন্য মনস্কভাবে বাইরের দিকে তাকান। রাস্তার লোক দোকানের কাছাকাছি চলে এলেই তার উদ্বেগ বেড়ে যায়। কিকিরাও আসেন দোকানে। নন্দবাবুর সঙ্গে কথাবার্তা বলেন নিচু গলায়। কখনো কখনো আলমারির সামনে গিয়ে নজর করেন ভেতরের দিকটা। কিছুই বুঝতে পারেন না। 7-8টা দিন এইভাবেই কেটে গেল। কি হলো রায়বাবু? রাজীবের তো সাড়া পাচ্ছি না। বাড়িতে ফোনও আসছে না? না, হঠাৎ কি হলো? দেখুন আর কদিন। আমি যে কি ধন্দে পড়ে গেলাম, বাড়িতে ওদের আর তর সইছে না, বলছে ফেরত দিয়ে দাও, বিদায় করো আপদ, কটা টাকা যদি গচ্চা যায় যাক, প্রাণ আগে। কিকিরা বললেন, দেবেন বই কি, নিশ্চয়ই দেবেন, তবে সবুর করুন না 8-10টা দিন,
কথায় বলে সবুরে মেওয়া ফলে। ফল আর নামগন্ধ দেখছি না, তবু দেখি। মেওয়া ফলতে ফলতে আরও 3-4 দিন কাটল। তারপর যা ঘটল সেটা নাটকীয় বললেও হয়। কিকিরার বাড়িতে বসে গল্পগুজব হচ্ছিল। কিকিরা আর তারাপদ কথা বলছিলেন। সন্ধে হয়ে এসেছে, বাতি জ্বালা হলো এইমাত্র। চন্দনের আসার কথা, এসে পৌঁছয়নি এখনো। তারাপদ তাদের হোটেলের মজুমদার সাহেবের ঘরে বসে সেদিন একটা চমৎকার প্রোগ্রাম দেখেছে টিভিতে। তাও পুরো দেখা হয়নি, কারণ সে যখন মজুমদার সাহেবের ঘরে যায় তখন প্রোগ্রামের অর্ধেকটা হয়ে গিয়েছে। বিবিসি থেকে দেখাচ্ছিল প্রোগ্রামটা, হিস্ট্রি অফ ম্যাজিক পার্ট 2। বুঝলেন কিকিরা, দারুণ একটা জিনিস দেখলাম। তারাপদ বলল, স্টেজের ওপর একদিকে ম্যাজিশিয়ান, অদ্ভুত তার ড্রেস, মাথায় হেলমেট, কান গলা পর্যন্ত ঢাকা, চোখে গগলস, পরনে কুস্তিগির টাইপের পোশাক। ম্যাজিশিয়ান দাঁড়িয়ে আছে, দুহাত বুকের কাছে। স্টেজের অন্য সাইড থেকে একজন পিস্তল ধরনের ফায়ার আর্মস থেকে নিশানা করে ম্যাজিশিয়ানের মুখে গুলি ছুড়ল। তারপর দেখি গুলিটা ম্যাজিশিয়ানের মুখে দাঁত দিয়ে কামড়ে ধরা রয়েছে। কি থ্রিলিং, ভয় লাগে। এই খেলা অনেকেই দেখাতো, সামান্য হেরফের করে। শেষে একজন চাইনিজ ম্যাজিশিয়ান। জানি খেলা দেখাতে গিয়ে মারা যায়, অনেকে বলে ওটা সুইসাইড। খেলাটা তারপর থেকে আইন করে বন্ধ করে দেওয়ার কথা হয়েছিল, এখনও দেখানো হয় বলে শুনিনি। তারাপদ বলল, যাই বলুন, খেলাটা দেখতে বেশ ভয় করে, তবু তো সামনাসামনি দেখছি না। এমন সময় বগলা এলো। দেখা করতে এসেছেন একজন। নিয়ে এসো। মুহূর্ত কয়েক পরে যে এলো তাকে দেখে কিকিরা অবাক। রাজীব। তারাপদ তাকিয়ে থাকল। রাজীব কিছু বলার আগেই কিকিরা নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ালেন। খাতিরের গলা করে বললেন, আরে বসুন, আপনি? রাজীব কোনো জবাব দিল না। প্রথমে কিকিরাকে দেখল লক্ষ্য করে, পরে তারাপদকে। শেষে ঘরটাও নজর করে দেখে নিল। কিকিরা আবার বলল, দাঁড়িয়ে কেন, বসুন না। রাজীব বসল তারাপদর পাশের চেয়ারে। আমার ঠিকানা খুঁজে পেতে অসুবিধা হয়নি তো, না শ্রীকুমার পৌঁছে দিয়ে গেল? কিকিরা বললেন স্বাভাবিক গলায়, যদিও চাপা মজার ভাব ছিল তার কথায়। রাজীব বলল, শ্রীকুমার নয়, সুশীল। সুশীল মানে দোকানে সুশীল? সে? রাজীব ভনিতা করল না। আমার লোক। নন্দবাবুর দোকানে তোমার? বলেই নিজেকে শুধরে নিলেন কিকিরা। আপনার লোক? আপনি আমাকে তুমি বলতে পারেন, আপত্তি নেই, বয়সে আপনি বড়। বলছিলাম, নন্দবাবুর দোকানে আমার লোক থাকার মধ্যে অবাক হওয়ার কি আছে? 200 টাকা বাড়তি হাতে দিলে খবরাখবর দেওয়ার মতো লোক পাওয়া যায়। কিকিরা থমকে গেলেন। বুঝতে পারলেন ছোকরা চতুর, বুদ্ধিমান, সহজে ওকে কবজা করা যাবে না। নিজেকে সঙ্গে সঙ্গে পাল্টে নিলেন কিকিরা, যেন সত্যি তিনি অবাক হননি। সরল গলায় বললেন, তা তো ঠিকই, আমার এখানে একটু শরবত বা চা হতে আপত্তি নেই তো? শরবত? না, চা খেতে পারে যদি অসুবিধে না হয়। তারাপদ, চা বলে দাও। তারাপদ উঠে গেল বগলা দাকে চায়ের কথা বলতে। কিকিরাকে কথা বলার সময় দিল না রাজীব। নিজেই বলল, আপনি কে, আপনারা কে কি করেন আমি জানি, শুনেছি। দীঘায় আপনারা 3 জনে কেন গিয়েছিলেন আন্দাজ করতে আমার কষ্ট হয়নি। দীঘায় যাওয়ার আগে নন্দবাবুকে আমি কিছু জানাইনি। না জানালেও আপনি তারাপদবাবুকে নিয়ে ভদ্রলোকের বাড়িতে গিয়েছিলেন, কথাবার্তা হয়েছিল। এসব কি চাপা থাকে? খবর আমি সময় মতো পেয়েছিলাম। ও, তাহলে তখনই আপনি বুঝে ফেলেছিলেন? আমাকে তুমি বলুন, আমি কিছু মনে করব না। তারাপদ ফিরে এলো, বসল নিজের জায়গায়। কিকিরাও বসে পড়েছিলেন ততক্ষণে। রাজীব হঠাৎ বলল, কিকিরা কি, আপনি কি সত্যি আলমারিটা কেনার জন্য টাকা আগাম দিয়েছেন? না, দেননি, মিথ্যে কথা। আমাকে আপনার সামনে হাজির করতে চাইছিলেন, তাই না? এখন আমি আপনার বাড়িতে আপনার সামনে হাজির, বলুন
কি জানতে চান? চন্দনের গলা পাওয়া গেল ভেতরে, বগলার সঙ্গে কথা বলছে। তারপরেই ঘরে এলো। রাজীবকে দেখে যেন বিশ্বাস হলো না প্রথমে, চোখের পলক পড়ল না কয়েক মুহূর্ত। কিকিরা বললেন, এসো চাঁদু, বসো। রাজীব শেষ পর্যন্ত এসেছেন। না, এসেছে। চন্দন তারাপদর দিকে তাকালো, ইতস্তত করে সামান্য তফাতে গিয়ে বসল শেষে। কিকিরা রাজীবকে বললেন, তুমি বলছো আমি কি জানতে চাই তোমায় বলতে, বরং তুমি বলো তোমার যা বলার। ধরো, নন্দবাবু যে তোমাদের বাড়ি থেকে আলমারিটা কিনেছেন সেটা তো ঠিকই, তুমি অস্বীকার করতে পারবে না। হ্যাঁ, উনি ছোট দাদুর কাছ থেকে আলমারিটা কিনেছেন নগদ টাকা দিয়ে। তাহলে তুমি কেন ওর দোকানে গিয়ে ভদ্রলোককে শাসিয়ে এসেছ? আপনার বন্ধু আমাকে পুরো সত্যি কথা বলেনি, অর্ধেক বলেছে। মানে? আমি ওর দোকানে গিয়েছিলাম, প্রথমে হইচই রাগারাগি করিনি, বরং ওকে অনুরোধ করে বলেছিলাম দাদু বিপাকে পড়ে বাড়ির ওই আলমারিটা বিক্রি করে দিয়েছেন। একে ওর আজকাল অর্ধেক কথা মনে থাকে না, তার ওপর চোখেও ভালো দেখেন না। আপনি দয়া করে ওটা ফেরত পাঠিয়ে দিন, আপনার টাকা আমি দিয়ে দেব। যদি বলেন কালই টাকা ফেরত পাবেন। তা উনি তো রাজি হলেনই না, উল্টো আমার সঙ্গে চড়া গলায় তর্ক করতে লাগলেন। নন্দবাবু ব্যবসাদার মানুষ, উনি বলতেই পারেন কেনা জিনিস উনি কেন ফেরত দেবেন। কিন্তু আমি তো অনুরোধ করেছিলাম। নন্দবাবু ওভাবে রাগারাগি শুরু করায় আমি চটে উঠেছিলাম। তখন দুজনের মধ্যে কথা কাটাকাটি ঝগড়াঝাটি হয়। তারপর তুমি নন্দবাবুকে শাসাও? হ্যাঁ। তুমি ওকে একদিন মোটরসাইকেল চাপা দেওয়ার চেষ্টা করেছিলে? না। ধাক্কা দেওয়ার মতলব ছিল? কি যে বলেন! নন্দবাবু তোমায় দেখেছেন? ওর মন গড়া কথা, ভুল দেখেছেন। আমি আমার বাইক দীঘায় রেখে এসেছি, আপনারা দেখেছেন। তুমি তোমার কোনো বন্ধুর বাইক চেয়ে নিয়ে যাওনি, তার প্রমাণ কি? প্রমাণ দেওয়ার দরকার নেই। আমি যা করিনি তা নিয়ে আমায় দোষ দেবেন না। বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার। বগলা চা এনেছিল, হাতে হাতে এগিয়ে দিল। কিকিরা বললেন, তুমি নন্দবাবুর বাড়িতে ফোন করে ওকে শাসাও? হ্যাঁ। কেন? আলমারিটা আমাদের বাড়িতে ফেরত আসা দরকার। কেন? সে অনেক কথা, আপনি বুঝবেন না। চায়ে চুমুক দিয়ে কিকিরা সামান্য সময় চুপ করে থাকলেন, দেখলেন রাজীবকে। শেষে বললেন, কি আছে আলমারির মধ্যে? সোনা দানা হিরে মুক্ত কত আর লুকিয়ে রাখতে পারো ওর চোরা ফোকরে? রাজীব এবার কেমন যেন হাসল, শব্দ করে নয়, ঠোঁট কামড়ালো। বলল, এক রত্তি সোনাও নেই, হিরে মুক্তও নয়, অন্য কিছু। তারাপদ হঠাৎ জিজ্ঞেস করল, কিছু মনে করবেন না, একটা কথা জানতে ইচ্ছে করে। আপনি দীঘায় গিয়ে হোটেল খুলছেন, অবশ্য আপনার পার্টনার আছে, তবু ওই বাড়িটা কেনা, সেটাকে সারিয়ে সুরিয়ে অদলবদল করতে তো যথেষ্ট টাকা খরচ হচ্ছে। আপনি নিশ্চয়ই আপনার দাদুর কাছ থেকে টাকা পাননি। এত টাকা আপনি কোথা থেকে পেলেন? রাজীব তারাপদর দিকে তাকালো, জবাব দিল না। অপেক্ষা করে কিকিরা বললেন, বাবা কোথাও কিছু রেখে গিয়েছিলেন? মায়ের গয়নাগাটি? রাজীব ছোট করে বলল, জোগাড় করতে হয়েছে। ধার কর্জ? রাজীব এমনভাবে মাথা নাড়ল যা থেকে বোঝা মুশকিল সে ঠিক কী বলতে চাইল। অল্প সময় চুপচাপ থাকার পর রাজীব নিজেই কিকিরাকে বলল, আপনি নন্দবাবুকে বলুন আলমারিটা ফেরত দিয়ে দিতে, তাতে ওর কোনো ক্ষতি হবে না। এ কথাও বলতে পারেন, আপাতত না হয় দিয়ে এলেন ফেরত, তার বদলে উনি অন্য কোনো আসবাব নিয়ে আসতে পারেন, বাড়ি একেবারে শূন্য হয়নি। কিকিরা শুনলেন মন দিয়ে, ভাবলেন। চন্দন আর তারাপদকে দেখলেন একবার, রাজীবের দিকে তাকালেন। আমি বলতে পারি, কিন্তু ব্যাপার কি জানো, আলমারিটা এখন মিস্ত্রিদের হাতে, কাজকর্ম করছে। তারা যদি তোমার লুকোনো জিনিসটা খুঁজে পায় আচমকা, কাজ করতে করতে সিক্রেট পকেটটা পেয়ে গেল, তখন? রাজীব মাথা নাড়ল, পাবে না। নন্দবাবুর ওই মামুলি মিস্ত্রিদের সে ক্ষমতা আছে বলে আমার মনে হয় না। তাছাড়া চোরা পকেট খোলার চাবি পাবে কোথায়? সেটা আমার কাছে। নন্দবাবু যে চাবিগুলো পেয়েছেন তার মধ্যে ওই চাবিটা নেই। ছোট দাদু, মা
কেউই জানে না আমি কোন লুকোনো খোপে ওটা লুকিয়ে রেখেছিলাম। চাবির কথাও জানে না। চায়ের কাপ নামিয়ে রাখল রাজীব। অর্ধেকটা খেয়েছে মাত্র। নিজেই বলল, তবে হ্যাঁ, কেউ যদি আলমারির সব কেটে কুটে ভেঙে চুরে তছনছ করে দেয় তবে অন্য কথা। নন্দবাবু নিশ্চয়ই তা করবেন না। কিকিরা হতাশ হয়ে পড়ছিলেন। ছেলেটির মধ্যে লুকোচুরি নেই, যা বলছে স্পষ্ট। ওকে বশে আনা কঠিন। কিকিরা বললেন, তোমার সঙ্গে নন্দবাবুর দেখা কিংবা কথা হয়েছে? 2-4 দিনের মধ্যে হয়নি, আগে হয়েছে ফোনে। উনি আমার কথা বলেছেন তখন? হ্যাঁ। তুমি কি এখন কলকাতায় থাকবে? এই সপ্তাহটা থাকব। শোনো ব্রাদার, আমি নন্দবাবুকে তোমার কথা বলবো, চেষ্টা করব আলমারিটা যেন তোমাদের বাড়িতে ফেরত যায়। নন্দবাবুর নিজেরই আর ওটা রাখার ইচ্ছে নেই, বাড়ির লোকও আপত্তি করছে। রাজীব এবার উঠে দাঁড়ালো। আমি তাহলে আসি। বলেই কি মনে হলো আবার বলল, আমি আপনাকে বিশ্বাস করি, আপনিও বিশ্বাস করতে পারেন। আমি গুন্ডা বদমাশ নই। নন্দবাবু যা বলেছেন তার 12 আনাই সত্যি নয়। কিকিরাও উঠে দাঁড়ালেন। তুমি আমায় বিশ্বাস করো, অথচ বললে না আলমারির মধ্যে কি আছে। রাজীব কি ভেবে বলল, বলবো, 2-1 দিন অপেক্ষা করুন, আলমারিটা ফেরত পাই। 10। পরিবেশ অন্যরকম। এই ঘরের চারদিকে তাকালে কালচে ছায়া, বিবর্ণ ময়লা দেয়াল, খসে পড়া পলেস্তরাই চোখে পড়ে। একটি মাত্র বাতি, তাও অনুজ্জ্বল। এত বড় ঘরে ওই আলোটুকু অন্ধকারকেই যেন আরও ছড়িয়ে দিচ্ছিল। ওপরের কড়িকাঠ চোখে পড়ে না। জানলাগুলো বড়, কিন্তু ভাঙাচোরা সার্সি, খড়খড়ি। কোনো রকমে একটি জানলা খুলে রাখা সম্ভব হয়েছে। বাইরে অন্ধকার, কোথাও থেকে জল চুয়ে পড়ছে, মৃদু শব্দ। দালানের ফাঁক ফোকরে বুঝি 2-5টা পায়রা বাসা বেঁধে থাকে। আচমকা তাদের পাখা ঝাপড়ানোর আওয়াজও কানে আসছিল। কিকিরা স্বপ্নেও ভাবেননি বিশ্বাস বাড়ির ছোট তরফের ঘরবাড়ির এমন জীর্ণ চেহারা হতে পারে। অবশ্য এই ঘরটা 12 বাড়ির ঠাকুর দালানের কাছাকাছি কোনো ঘর হবে। রাজীব তাদের এখানেই এনে বসিয়েছে। বসার ব্যবস্থা যৎসামান্য। একটি গোল টেবিল, কয়েকটি সাধারণ চেয়ার। কিকিরারা 3 জনেই এসেছেন। কিকিরা, তারাপদ, চন্দন। আর এসেছেন নন্দবাবু। নন্দবাবুকে আনার দায়িত্ব ছিল কিকিরার ওপর। রাজীব জানিয়েছিল, আপনারা আসার সময় নন্দবাবুকেও দয়া করে নিয়ে আসবেন। ওরা 4 জন পাশাপাশি বসে, গোল টেবিল ঘিরে। রাজীবও বসল এক পাশে। কিকিরা কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই রাজীব বলল, আমি কথা দিয়েছিলাম নন্দবাবুর টাকাটা আমি ফেরত দিয়ে দেব। আপনাদের সামনেই সেটা দিচ্ছি। বলে একটা খাম বার করে নন্দবাবুর দিকে এগিয়ে দিল। পৌঁছে দেওয়ার খরচার টাকাটা ওর মধ্যে আছে। নন্দবাবুকে ধন্যবাদ, পরশু আমি আলমারিটা ফেরত পেয়েছি। তারপর কিকিরার দিকে তাকালো। আপনাকেও ধন্যবাদ রায়বাবু। কিকিরা বললেন, এবার তাহলে তুমি তোমার কথা রাখো। বলেছিলে আলমারি ফেরত পাওয়ার পর তুমি যা বলার বলবে, কোনো কথাই গোপন রাখবে না। রাজীব মাথা নাড়ল, বলল, বলবো বলেই আপনাদের একটু কষ্ট করে এ বাড়িতে আসতে বলেছিলাম। আপনারা এসেছেন, সত্যি আমি কৃতজ্ঞ। চন্দন বলল, আমরা আসতুম, আপনি আপনার কথা বলুন। রাজীব সামান্য চুপ করে থেকে বলল, দীঘায় যখন আপনাদের সঙ্গে আমার আলাপ হয় তখন কথায় কথায় আমি বলেছিলাম আমার বাবা ছিলেন ডাক্তার। মনে আছে সে কথা? কিকিরা বললেন, আছে। পেশা ছিল ডাক্তারি, আর নেশা ছিল জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ানো। শিকারের শখ ছিল। শিকারের শখ ছিল এক সময়, পরে আর শিকার করতেন না, সেটা বন্ধ হয়ে যায়। সরকারি নিষেধ ছিল। তবে কোথাও কোনো খ্যাপা জন্তু বেরোলে লোকে এসে তাকে ধরত, চেতেনও মাঝে মাঝে। একটা কথা আপনাদের সেদিন বলিনি, দরকার মনে করিনি। আমার বাবা ঠিক পুরোপুরি রোগী দেখা ডাক্তার ছিলেন না। তার মাথায় অন্য একটা চিন্তাও থাকত। জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবার সময় বাবা লক্ষ্য করতেন একেবারে জঙ্গলি দেহাতি গরিব মানুষরা অসুখ বিসুখ হলে গাছগাছালি এটা ওটা নিয়ে কিভাবে নিজেদের চিকিৎসা করে। তিনি দেখতে পান অনেক গাছপালা যা আমরা উপেক্ষা করি
কিংবা আমরা যার কথা জানি না, সেগুলো দিয়ে নানা ধরনের ব্যাধি দূর করা যায়। তোমার বাবা কি ওইসব গাছপালা পাতা নিয়ে নিজে পরীক্ষা করতেন? কিকিরা বললেন, করতেন খানিকটা। বাবার নিজের বাড়িতে ছোট একটা ল্যাবরেটরি ছিল। বাবার বন্ধু কুমুদ কাকা ছিলেন ফার্মাকোলজির লোক, কেমিস্ট। তাকে দিয়ে বাবা 2-4টে খুচরো ওষুধও তৈরি করিয়েছিলেন। তার মধ্যে একটা তখন ভালোই চলতো বাজারে। জন্তু জানোয়ার, বিষাক্ত পোকামাকড়ের কামড়ে পিষিয়ে যাওয়া ঘায়ের ওষুধ। 2 পয়সা রোজগারের জন্য বাবা এসব করতেন না ঠিক, কৌতূহল ছিল, ঝোঁকও বলতে পারেন। তা একবার বাবা মধ্যপ্রদেশের এক জঙ্গলে যান, সঙ্গে কুমুদ কাকা। কুমুদ কাকাও মাঝে মাঝে বাবার সঙ্গী হতেন। মধ্যপ্রদেশের কোথায়? তারাপদ বলল, 5 মারির কাছে। জায়গাটার নাম আমার মনে পড়ছে না, জারিয়া ফরেস্ট হবে হয়তো। সেখানে এমনই লোকবসতি নেই, আদিবাসী 5-7টা গ্রাম। সভ্য সমাজের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। সেখানে তখন এক ধরনের অসুখ দেখা দিয়েছে, অনেকটা ইয়েলো ফিভারের মতন। মারাত্মক ব্যাধি, আমাদের দেশে সচরাচর চোখে পড়ে না। বাবা লক্ষ্য করে দেখলেন, ডুমুর গাছের মতন এক জাতের গাছের ফল জলে ফুটিয়ে সেটা রোগীদের খাওয়ানো হচ্ছে, বেঁচেও যাচ্ছে অনেকে। ফেরার সময় বাবা আর কুমুদ কাকা সেই গাছের পাতা, ছাল আর ফল নিয়ে চলে আসেন কলকাতায়। আচ্ছা, এখানে এসে নিজেরা রিসার্চ করতে শুরু করেন? কিকিরা বললেন। রাজীব মাথা নাড়ল। মাস 6 চেষ্টার পর একটা রেজাল্ট পাওয়া গেল। ইয়েলো ফিভার ঠিক নয়, তবে ওই ধরনের অসুখের পক্ষে কাজে লাগতে পারে। বাবা তার নোটবইয়ে রিসার্চের কথাগুলো লিখে রাখেন, যাকে বলে ফার্মাকোলজিক্যাল প্রোফাইল। তার ইচ্ছে ছিল নানা অসুবিধে ও অর্থাভাবের জন্যে নিজেদের পক্ষে এই গবেষণা নিয়ে আর যখন এগুনো সম্ভব নয়, তখন কোনো বড় ওষুধ কোম্পানিকে সেটা বেচে দেবেন। তারা আরও নিখুঁতভাবে রিসার্চ করে ওষুধটা তৈরি করতে পারবে। কিকিরা সন্দেহ করে বললেন, সেই কাগজপত্র মানে নোটস আর পাওয়া যায়নি? পরে পাওয়া গিয়েছে, আমি পেয়েছি। রাজীব বলল, যখন আমি পেয়েছি তখন আমার বয়স 20 মতন। বাবা মারা গিয়েছেন আমার 10 বছর বয়সে। ওটা কি চুরি গিয়েছিল? না, বাবা লুকিয়ে রেখেছিলেন, আমি হঠাৎ পেয়ে যাই। তোমার বাবা মারা যাওয়ার পর তোমরা তো দাদুর কাছে চলে আসো। তোমাদের নিজের বাড়ি ছেড়ে এ বাড়িতে আসার পর কাগজগুলো পেলে 10 বছর পরে। এতদিন এই কাগজগুলো কোথায় ছিল? ও বাড়ি না এ বাড়িতে? ও বাড়িতেই ছিল, মায়ের আলমারির একটা লুকোনো খোপে। মা জানতেন না। মা যখন বাপের বাড়িতে চলে আসেন, তখন ও বাড়ি থেকে সামান্য কয়েকটা নিজের জিনিস নিয়ে এসেছিলেন, আলমারিটাও। তারাপদ বলল, তাহলে আলমারিটা আপনার মায়ের, দাদু সেটাই বেচে দিয়েছিলেন? মাথা নাড়ল রাজীব। না না, মায়ের আলমারি থেকে সরিয়ে আমি দাদুর একটা আলমারিতে রেখে দিয়েছিলাম। দাদু সংসারের খোঁজখবর এখন আর রাখেন না, চোখেও দেখেন কম, অন্ধ হয়ে এসেছেন প্রায়। কিকিরা বললেন, আলমারির কোথায় ওটা ছিল? বাঁ দিকে ড্রয়ারের পেছনে। অবশ্য আপনি ড্রয়ার টেনে বার করে নিলেও কিছু দেখতে পাবেন না। ড্রয়ার টেনে বার করে নিলে পেছনে দেখতেন আলমারির কাঠ, কিন্তু বুঝতে পারতেন না পেছন দিকে একটা চোরা খোপ আছে, ধরা যায় না। সেই খোপের চাবি নিচের দিকে, ছোট্ট চাবি, ওটা আমার কাছে থাকে, কেউ জানে না। নন্দবাবু কিকিরার দিকে তাকালেন, যেন বোঝাতে চাইছেন, দেখেছেন, আমিও সেই চাবি পাইনি, জানি না ওরকম কোনো চোরা খোপ আছে। কিকিরা বললেন, কিন্তু ডান আর বাঁ দুটো ড্রয়ার পাশাপাশি রাখলে তো বোঝা যেত মাপের হেরফের আছে। বাঁদিকে ড্রয়ারের মাপ লম্বায় ছোট হতো। রাজীব হাসল যেন। না, তাও বোঝা যেত না। ডান দিকের ড্রয়ারের লম্বার মাপ একই রকম ছিল, যদিও তার পেছনে কোনো চোরা খোপ রাখা হয়নি। লোক ঠকাবার কারিগরি তখনকার মিস্ত্রিদের ভালোই জানা ছিল। বাইরে হাওয়া উঠেছে, জল পড়ার সেই একই রকম শব্দ। ঘরের আলো কমে আসছে মাঝে মাঝে, দেয়ালগুলো আরও কালচে দেখাচ্ছিল। রাজীব জামার পকেট থেকে একটা কি বার করল, রাখল টেবিলে। কিকিরারা অনুমান করলেন ওটা চামড়ার ব্যাগ, তবে চওড়ায় সরু, চশমার খাপের মতন অনেকটা, লম্বায় 6 ইঞ্চি, বেশিও হতে পারে সামান্য।
কেউ কিছু বলল না। রাজীব নিজেই ব্যাগ খুলে একটা পকেট থেকে নোটবই বার করে টেবিলের উপর রাখল। তফাৎ থেকেও বোঝা যাচ্ছিল নোটবইটা অনেক পুরনো। চন্দন বলল, এটা কি আপনার বাবা সেই পুরনো নোটবই? হ্যাঁ। দেখতে পারি? আপনি ডাক্তার মানুষ, দেখলেই নিশ্চয়ই আন্দাজ করতে পারবেন। তবে অকারণ দেখা, আমায় বিশ্বাস করতে পারেন। বলে একটু থেমে চন্দনকেই বলল, আপনি বোধহয় জানেন কাগজেও 2-4বার একটা খবর বেরিয়েছে। হালে এক ধরনের ভাইরাল অসুখ ইস্ট এশিয়া থেকে এসে এদেশের উত্তর পূর্ব দিকে ছড়িয়ে পড়ছে। অসুখটা মারাত্মক, তার লক্ষণটাও ইয়েলো ফিভারের মতন। চন্দন বলল, কানে গিয়েছে, তবে আমি নিজে বেশি জানি না। আমারও জানার কথা নয়, বেশি জানি না। তবে কুমুদ কাকা আমায় জানিয়েছেন। তিনি এখন গুজরাটে থাকেন, বড় একটা ওষুধ কোম্পানির রিসার্চ ল্যাবরেটরির মাথায় বসে আছেন, অ্যাডভাইজার। তার বয়স হয়েছে, মানুষটিও একলা। তিনি আমায় চিঠিতে জানিয়েছিলেন বাবার সেই কাগজপত্রগুলি যদি উদ্ধার করা যায় তবে এ সময় কাজে লাগতে পারে। মানে তুমি সেই কাগজপত্র ওদের কোম্পানিতে বেচে দিতে পারো? কিকিরা বললেন। রাজীব বলল, হ্যাঁ, এতে দোষ কোথায়? আমি বাবার নোটবইটা রেখেছি স্মৃতি হিসেবে। আমি তো আর রিসার্চ করব না। আমার ল্যাবরেটরি বা ওষুধ কোম্পানিও নেই। ওটা শুধু কুমুদ কাকাদের কাজে লাগে, মানুষের উপকার হবে, তাই না? তুমি তাহলে ওটা বেচে দিতে চাও? রাজীব মাথা নাড়ল। হ্যাঁ, বেচে দিতে চাই। বোধহয় ভালোই টাকা পাবে। কত পাবো জানি না, কুমুদ কাকাই ব্যবস্থা করবেন। তারাপদ হালকাভাবে বলল, একেই বলে ভাগ্য। রাজীব কোনো জবাব দিল না। ব্যাগের মধ্যে আঙুল ডুবিয়ে আরও একটা কি বার করে টেবিলের উপর রাখল। পাতলা কাপড়ে মোড়া, কাপড়টা খুলে নিল। কিকিরা দেখছিলেন, কিছু বুঝলেন না। সরু একটা কাঠি যেন, লম্বা, রং বোঝা যায় না, কালচে দেখাচ্ছিল। কি ওটা? তারাপদ বলল, হাড়ের টুকরো। কিকিরারা অবাক। কার হাড়? কিসের? বাবাকে একজন দিয়েছিল, বুড়ো এক জিপসি। সার্কাসে খেলা দেখাতো, জাগলারি, আগুনের খেলাও দেখাতো। মুখে আগুন নিয়ে সাইকেলের কসরত। সে হঠাৎ মারা যায়। বাবা তাকে দেখেছিল, বাঁচাতে পারেনি। হাড় দেওয়ার কারণ? শুনেছি হাড়টা বানরের, নীল বানরের। নীল বানরের? কিকিরা অবাক। তাই বলেছিল, নীল বানর দেখাই যায় না, এদেশে কেউ দেখেছে বলে শুনিনি। কি হবে এই হাড়ে? ভাগ্য, বাবার পরিবারকে চরম দুঃখ দুর্ভাগ্য থেকে বাঁচাবে। বাঁচিয়েছে? এ তো কবচমাদুলি পাথর টাথর পড়ার মতন ব্যাপার। জানি না, আমার জন্যে আমি ভাবি না, মা আর দাদুর জন্যে ভাবি। দাদু হয়তো আর 2-4 বছরও নয়, কিন্তু মা না থাকলে আমার আর কি থাকতে পারে? রাজীব বড় করে নিঃশ্বাস ফেলল। কয়েক মুহূর্ত থেমে বলল, বাবা হঠাৎ চলে যাওয়ার পর আমরা খুবই বিপদে পড়েছিলাম। দাদু না থাকলে কি হতো জানি না, সেটাও তো ভাগ্য। এই হাড়ের কোন গুণ আছে না আছে জেনে আমার লাভ নেই। মায়ের কথা ভেবে ওটা আমি কাজছাড়া করি না। ওটা নাকি জীবনে মাত্র একবার একটি প্রার্থনাই পূর্ণ করতে পারে। কিকিরা কিছু বললেন না। যত অলৌকিক অবিশ্বাসী শুনতে হোক, মায়ের উপর ছেলের এই দুর্বলতা স্বাভাবিক, বিশেষ করে যে ছেলে কম বয়সে বাবাকে হারিয়েছে। কিছুক্ষণ চুপচাপ থাকার পর চন্দন বলল, আমরা এবার উঠতে পারি? কিকিরা মাথা নাড়লেন। হ্যাঁ, ওঠা যেতে পারে। নন্দবাবুই উঠে পড়লেন প্রথমে। মনে হলো তিনি যেন চলে যাওয়ার জন্য বেশি ব্যস্ত। বাড়ির বাইরে এসে নন্দবাবু একটা রিকশা নিলেন। তার বাড়ি তেমন দূরে নয়, গলি দিয়ে চলে যাওয়া যায়। কিকিরারা একটা ট্যাক্সির জন্য বড় রাস্তার দিকে হাঁটছিলেন, সঙ্গে রাজীব। রাজীব হঠাৎ বলল, নন্দবাবুর অনেক ক্ষতি হলো। কিকিরা হাসলেন। হাসছেন? আমি জানি, খোঁজ করে দেখেছি। দোকানটায় আগুন লাগলেও লাভ হতো। আমি কিন্তু আগুন লাগাতাম না। তুমি লাগাতে না? তবে সেদিন দোকানে গিয়ে তুমি ঝগড়াঝাটি করে আসার পর ওর মাথায় দুর্বুদ্ধি দেখা দেয়। দেওয়ার কারণও আছে। দোকানটা এখন টিমটিম করে চলে,
কর্মচারীদের ঠিক মতন মাইনে দিতেও পারে না। পৈতৃক বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, ছেলের কোনো উৎসাহ নেই দোকান সম্পর্কে। কি হবে ওই দোকান রেখে? তবে হ্যাঁ, দোকান ছাই হয়ে গেলে নন্দবাবুর নিশ্চয়ই প্রাণে লাগতো। সেটা সহ্য করা কঠিন হতো ওর পক্ষে। হয়তো ভেবেছিলেন 1,03,3,5 টাকা যদি হাতে আসে এখন, দুঃখটা সামলে নিতে পারবেন। মানুষ এরকমই হয় রাজীব। পাকে চক্রে হতাশায় সে কখন যে অন্যায়ের সঙ্গে রফা করে বসে কে জানে। তা বলে তুমি ভেবো না নন্দবাবু মানুষটি সত্যি অত খারাপ। ভালো কথা, তুমি সব জানতে নাকি? রাজীব হেসে বলল, আমি তো আগেই বলেছি, আমার তরফেও একজনকে লাগিয়ে রেখেছিলাম দোকানে, সুশীল। তারাপদ আর চন্দন প্রায় একই সঙ্গে হেসে উঠে বলল, আপনি মশাই আগুন লাগাতে পারলেন না, অথচ ধোঁয়া ছড়িয়েই খেলাটা শেষ করে দিলেন। কি যে করলেন! ততক্ষণে ট্যাক্সি দেখতে পেয়ে গিয়েছিলেন কিকিরা। হাত তুলে থামালেন গাড়িটাকে, ডাকলেন তারাপদদের, এসো। চলি রাজীব, তোমার দীঘার হোটেলের নামটা কিন্তু সাগর সঙ্গমই দিও। রাজীব হাসল, আপনারা কিন্তু আসবেন। ট্যাক্সি চলে গেল। গল্পের সমাপ্তি এখানেই।